চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এই স্লোগানটা কিন্তু দিয়েছে প্রথম। তারপর রাজাকার রাজাকার শব্দটা, এইটা এই যে রাজাকার শব্দটার সাথে একটা আবেগ জড়িত। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, মুক্তিযোদ্ধারা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, এটা তো অস্বীকার করা যাবে না। মুক্তিযুদ্ধ আমাদের বড় অর্জন, এটাকে অস্বীকার করা যাবে না। এটা জানি না, এটা যে জায়গায় হয়তো তারা তাদের জায়গায় হয়তো গাইড করাটা সমীচীনভাবে করা হয় নাই, কিন্তু এটা তো ঠিক যে তাদের সাথে আলোচনা করে জিনিসটা তো সমাধান করা যেত। গোলাম সরওয়ার মিলন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে সংঘর্ষ কেন এত দূর গড়ালো বা প্রাণহানি হলো, আপনার কি মনে হয় সার্বিক বিষয়, আপনার পর্যবেক্ষণটা কি? ধন্যবাদ আজকে সঞ্চালক জনাব জাহিদুর রহমান এবং আমার সাথে উপস্থিত সম্মানিত যে দুইজন বিজ্ঞ আলোচক এবং অগ্রিত দর্শক শ্রোতাকে আজকে শোকাহত হৃদয়ে তাদেরকে শুধু ধন্যবাদই জানাতে চাই, এই যারা দেখছেন তাদেরকে। প্রথম কথা হলো যে আমি মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশে একটি অহিংস আন্দোলন যা আজকে সহিংসতায় রূপান্তরিত হলো, সেটা 6 জন মারা গেছেন আর কি। আমি বলবো শহীদ হয়েছেন এই কারণে, কারণ ছাত্র আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনেও যারা মারা গিয়েছিল তাদেরকে শহীদ বলা হয়। 52 থেকে 52, 62, 66, 69, 71, 90 আমরা তো সবাইকে শহীদ বলি। সুতরাং আজকের এই প্রেক্ষাপটে অবশ্যই তারা শহীদ। দ্বিতীয় হচ্ছে যে তারা স্লোগান, তারা কিন্তু এটা সত্যি কথা, তারা প্রথম 4 দিন কিন্তু আমি দেখেছি যে অভূতপূর্ব একটি যে শান্তিপূর্ণ আন্দোলন করেছে। হাসি মুখে তারা ব্যারিকেডের সামনে গিয়ে ব্যারিকেড ভেঙে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে। এবং তারা যে কথাটা তাদের দাবি ছিল যে একটি যৌক্তিক সংস্কার, সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এটা যেহেতু এই যৌক্তিক সংস্কার ছাত্রলীগও দাবি করছে, সরকারের অবস্থানও তাই, এবং কোর্টেও এই 18 সনের পরিপত্র যে হাইকোর্ট বাতিল করলো তার পক্ষ মানে সরকার সেটার বিরোধিতা করে আপিল করেছে। এখন এই আপিল করার পর তাহলে একই অবস্থানে ছিল। এই সন্তানরা কারা? এই সন্তানরা আমার আপনার বর্তমান যারা আমলা আছেন, যারা সেনাবাহিনী আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তাদের সন্তান। এবং আমি মনে করি এখানে আমরা যে বয়সেরই অনেকের সন্তান তো হবে না, আমার মনে হয়, আমি বলবো আমার বয়স যেহেতু এই দুজনের চেয়ে বোধহয় আমি অগ্রজই হব, আমার নাতি পর্যায়ের সন্তান তারা। সুতরাং তারা যখন বলল, প্রথম কি ছিল যে চেয়েছিলাম অধিকার, কি হয়ে গেলাম রাজাকার, এই স্লোগানটা কিন্তু দিয়েছে প্রথম। তারপর রাজাকার রাজাকার শব্দটা, এইটা এই যে রাজাকার শব্দটার সাথে একটা আবেগ জড়িত। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, মুক্তিযোদ্ধারা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, এটা তো অস্বীকার করা যাবে না। মুক্তিযুদ্ধ আমাদের বড় অর্জন, এটাকে অস্বীকার করা যাবে না। এটা জানি না, এটা যে জায়গায় হয়তো তারা তাদের জায়গায় হয়তো গাইড করাটা সমীচীনভাবে করা হয় নাই, কিন্তু এটা তো ঠিক যে তাদের সাথে আলোচনা করে জিনিসটা তো সমাধান করা যেত। এবং এই জিনিসটা এখন আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমার অত্যন্ত সজ্জন কাউসার, আমরা একই ডিপার্টমেন্টের লোক, আর শুধু আমার একসাথে আমরা রাজনীতি করেছি, একই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সময় ছিলাম, আমরা কিন্তু খুবই দুজন কাছের লোক আমার। আমি শুধু এইটুকু বলবো যে ওবায়দুল কাদের সাহেব একজন বিজ্ঞ রাজনীতিবিদ। উনি এটা কাসার ভাই, আপনি তো বলার কিছু নাই, যেহেতু উনি যা বলছেন ওনার কোর্ট দিয়েই বলতে চাই যে এদেরকে দেখার দায়িত্ব ছাত্রলীগেরই। তো ছাত্রলীগ যেটা করলো আজকে পেটোয়া বাহিনীর মতো কাজ করেছে, এবং যে পেটোয়া বাহিনী আজকে পুরা প্রতিপক্ষকে দাঁড় করিয়ে দিয়েছে, তাহলে আজকে দায়িত্ব ওবায়দুল কাদেরকে নিতে হবে যে 6টা প্রাণ গেল। আমি তো এটা বলবো। তো তাই জিনিসটা যে আজকে এই সরকার ক্ষমতায় আছে, যেখানে আমাদেরকে বলা হয় অনুগত বিরোধী দল, আমরাও 2006 সনে কিন্তু জাতীয় পার্টি সমর্থন দিয়েছিল বলে আওয়ামী লীগ ক্ষমতায় এসে 1996 সালে। তার পরবর্তী 14, 18, 24 যেভাবে বললেন, জাতীয় পার্টির একটা কৌশলগত অবস্থান আমরা কিন্তু এই সরকারের সাথে ছিলাম। কিন্তু বর্তমান সরকার যেটা করেছে, এইটা একজন, আমরা রাজনীতি কৌশলগত কারণে যাই করি, যে অবস্থানই করি,
রাজনীতি হচ্ছে আমরা মানুষের কল্যাণের জন্য। আজকে এদেরকে রাজাকার বলা মানে আমি বলবো যে প্রথম কথা বলেছি তাদের এই রাজাকার স্লোগানটাকে কিন্তু সমর্থনযোগ্য নয়, দিস নাম্বার ওয়ান। কিন্তু তাদেরকে রাজাকার বলে আজকে যেভাবে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে প্রতিপক্ষ, এটা তো সঠিক না। তারা আজকে এই সন্তান কারা? আজকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমরা যারা, পাশাপাশি এই দেশের সব মানুষই মুক্তিযুদ্ধে পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করেছিল, তাদের সন্তান। এখন তাদেরকে সেই চেতনায় আঘাত দিয়েছে বলে যে বক্তব্য আজকে আওয়ামী লীগের মন্ত্রী মহোদয়রা বলছেন, তারা তাদের কথা ঠিক, তাই বলে তাদেরকে আপনি এইভাবে ছাত্রলীগ দ্বারা কি করবেন? এটা কি একটা অ্যাটর্নি জেনারেলের সাথে কিংবা উপজার্জের সাথে কিংবা ছাত্রলীগের সভাপতির সাথে কিংবা একটা কমিটি করে দিয়ে কোর্টে যতই থাক, এটা কি বাধা হতো যে একটা আর পড়তে? তারা বলতেছেন এটা বিএনপি জামাতের হচ্ছে কি বলে প্রশ্রয় হচ্ছে। তো আপনি সুযোগ করে দিলে তো বিরোধী দল তো সেটার সুযোগ নেবেই। আরেকটি কথা বলতে চাই, আজকে দেখলাম ওবায়দুল কাদের সাহেব বললেন, আমি বুঝি না ওনার কি উনি কি খেয়ে হারিয়ে ফেলছেন কিনা রাজনীতিতে। এই নেতৃত্ব দিচ্ছেন জনাব তারিক জিয়া। তারিক জিয়া হিরো বানিয়ে দিচ্ছেন তো আপনি, এ কথা বলার দরকারটা কি? আপনি এদেরকে কন্ট্রোল করেন। আজকে দেখেন আপনি কি করলেন, আপনি স্কুল কলেজ এবং অন্য বিশ্ববিদ্যালয়গুলি আমার মনে হয় বন্ধ করে দিতে বাধ্য হবে। স্কুল কলেজ তো বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ করে দিবে। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? এটা কি একটা শক্তিশালী কিংবা কৌশলগত দিক দিয়ে বলেন বিচক্ষণতাভাবে কি হ্যান্ডেলিং করা হয়েছে? আমার মনে হয় এই জায়গাটায় একটা গ্যাপ ছিল, সমন্বয়ের অভাব ছিল এবং প্রজ্ঞার অভাব ছিল। এই জায়গাটায় হয়তো আরও কৌশলী হয়ে, এবং আমি বলবো এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে হয়তো সঠিকভাবে গাইড করা হয়নি। এটা হলো আমার পর্যবেক্ষণ। যদি গাইড করা হতো মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সমালোচনা করতে পারি, তার কিন্তু একটা জিনিস আছে, তার তো মানবিক দিকটা তো আমরা দেখেছি, তার কাছে অনেক সময় গেলে সমাধান হয়েছে। আপনি রোহিঙ্গা ইস্যু বলেন, আপনি অনেক ইস্যুতে তাকে মানবিকতা দেখেছি। কিন্তু এই জায়গাটায় উনি কেন আজকে সরকার কিংবা মাননীয় প্রধানমন্ত্রী ভার্সেস কোমলমতি ছাত্র এই দুইটা ভাগে বিভক্ত করে দেওয়া? এখন তো শুধু সংস্কার আন্দোলন নাই, এখন এর সাথে আপনি যেটা বলছেন সত্যি সত্যি তারা দৃশ্যমান হয়ে এই বিএনপি, জামাত, অন্য বিরোধী দল এবং সবাই পুরো জনগণ কিন্তু আজকে তাদের সাথে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করা হচ্ছে। তাদের আমি তো প্রথমেই বললাম সেই মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে আপনি যদি ঠেলে দেন তাদেরকে আলোচনা করার, আপনি কি আলোচনা কি বন্ধ, সংলাপ কি করা যেত না? তাদের সাথে আলোচনা করতে অসুবিধা কি ছিল? আপনি বিভিন্ন পর্যায়ে করতে পারেন। এই পর্যায়েতে এটা আপনাকে একটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে যখন একদিন আগে ফিরে আসলেন তখন কিন্তু মানুষ প্রত্যাশা করেছিল, ছাত্র প্রত্যাশা করেছিল হয়তো ওনার কাছে করবে। ছাত্ররা রাষ্ট্রপতির কাছে যায় নাই, ছাত্ররা শান্তিপূর্ণভাবেই করে নাই। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী একদিন আগে নিশ্চয়ই আমি মনে করি যে তাকে হয়তো মেসেজ দেওয়া ছিল যে আপনি আসলে জিনিসটার সমাধান হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি সেদিন তার রাষ্ট্রপতির পক্ষ থেকে এমএসপি যদি তার চিঠি রিসিভ করতে পারে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক দুইজন, সেটা ওবায়দুল কাদের হোক কিংবা XYZ হোক, আলোচনা করলে তো জিনিসটা এই পর্যায়ে যেত না। এইভাবে তাদেরকে ঠেলে দেওয়াটা এটা সমীচীন হয় না, এটা কোনো বুদ্ধিমানের কাজ হয় না। আজকে যেটা হয়ে দাঁড়িয়েছে এটার আমি সমাধানটা পরে আসতেছি।